ফার্স্ট লেকচারে আমরা স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশন এবং কিছু এক্সাম্পল দেখেছিলাম। আর স্ট্যাটিস্টিক্সে যে ভেরিয়েবল ইউজ হয় সেই ভেরিয়েবল সম্বন্ধেও জেনেছিলাম। স্ট্যাটিস্টিক্সে মেনলি দু ধরনের ভেরিয়েবল ইউজ করা হয়। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অর্থাৎ নিউমেরিক ভেরিয়েবল, এবং সেকেন্ড হচ্ছে কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। আবার নিউমেরিক ভেরিয়েবল বা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলকে দু ভাগে ভাগ করা হয়, কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং ডিসক্রিট ভেরিয়েবল। আর কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলগুলোকেও দু ভাগে ভাগ করা হয়, নমিনাল ভেরিয়েবল এবং অর্ডিনাল ভেরিয়েবল। সাধারণত আমরা ফিউচারে এই কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল অর্থাৎ নিউমেরিক ভেরিয়েবল অর্থাৎ কন্টিনিউয়াস এবং ডিসক্রিট নিয়েই আলোচনা করব। আজকে আমরা 67 যে প্রবলেম তোমাদের দেওয়া হয়েছিল সেই প্রবলেম সলভ করার আগে আর সামান্য কিছু থিওরি দেখে নেব। ডেটা, স্ট্যাটিস্টিক্যাল ডেটা আর টু টাইপ। কি কি? প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কাকে বলছে না, যে ডেটা আমরা অরিজিনাল অবস্থায় কালেক্ট করি কোনো সোর্স থেকে, অরিজিনাল অবস্থায়, বা এটাকে অনেক সময় বলা হয় ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনও বলা থাকে। তাই প্রাইমারি ডেটা ডেফিনেশন কি? দ্য প্রাইমারি ডেটা ইজ দ্য ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন দ্যাট কালেক্ট অ্যান্ড পাবলিশড বাই দ্য অর্গানাইজেশন। সেকেন্ডারি ডেটা কি? এটাকে বলা হয় সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। তাহলে দেখো, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন প্রাইমারি ডেটা, সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন সেকেন্ডারি ডেটা। পরিষ্কার বোঝা যাচ্ছে? তো ডেফিনেশনটা দেখা যাক। দ্য সেকেন্ডারি ডেটা ইজ দ্য সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন দ্যাট ইজ অলরেডি কালেক্টেড বাই সামওয়ান ফর সাম পারপাস। ডেটা যে ধরনের হোক না কেন, প্রাইমারি ডেটা বা সেকেন্ডারি ডেটা, আমরা ডেটাগুলোকে মোটামুটি তিন রকমভাবে অর্গানাইজড করতে পারি বা তিন রকমভাবে ক্লাসিফাই করতে পারি। কিরকম? তো দেখো, প্রথমে আনগ্রুপ ডেটা। আনগ্রুপ ডেটা এটাকে আমরা কখনো কখনো র ডেটা বা কখনো কখনো ইন্ডিভিজুয়াল সিরিজও বলে থাকি। সাধারণত প্রাইমারি ডেটাগুলোকেই আমরা অ্যাকচুয়ালি, অর্থাৎ যে অবস্থায় পেলাম সেই ডেটাগুলোকেই আমরা আনগ্রুপ ডেটা বলি। অর্থাৎ আমরা যখন ডেটা কালেক্ট করি তখন কিন্তু সেটার কোনো অ্যারেঞ্জমেন্ট বা সিকোয়েন্স বা সিরিজ থাকে না। কি বলছে? হোয়েন ডেটা আর কালেক্টেড ইন অরিজিনাল ফর্ম দে আর কল্ড আনগ্রুপ ডেটা। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্ট এক্সাম্পল দেখো, যে একজন ব্যাটসম্যান তার লাস্ট 5 ম্যাচে সে এরকমভাবে রান করেছে 45, 34, 2, 77, 88। তাই এখানে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু এটাকে অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, ইনক্রিজিং বা ডিক্রিজিং যাই বলো না কেন কিছুই করা হয়নি। তো এটা ফার্স্ট হ্যান্ড ডেটা, তাই এটা আমরা আনগ্রুপ ডেটা বা র ডেটা বলতে পারি। আর একটা এক্সাম্পল একই রকমভাবে, যে 6 জন স্টুডেন্টের তাদের বিভিন্ন যে মার্কস, এইরকমভাবে দেখো এটা কোনো রকমভাবেই কিন্তু এটাকে ইনক্রিজিং বা ডিক্রিজিং সর্টিং করা হয়নি। আর সেকেন্ড ক্যাটাগরি কি না, ফ্রিকোয়েন্সি অনুযায়ী। আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা দেখেছিলাম সিলেবাসে। তো ফ্রিকোয়েন্সি অনুযায়ী একে আবার দুরকমভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি না, আনগ্রুপড ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেটা, আর ঠিক তারপরে একটা দেখব গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেটা। আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেটা কি? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে কি না ডিস্টেন্স, এখানে কিছু ডিস্টেন্সের কথা বলা হয়েছে। কোত্থেকে না, হোম থেকে ক্যাম্পাস, অর্থাৎ স্টুডেন্টের ব্যাপার, হোম থেকে ক্যাম্পাস। কি বলছে না, দেখো 5 মাইল, আর এখানে কি আছে না 24। তার মানে 24 স্টুডেন্টের হোম থেকে ক্যাম্পাসের দূরত্ব হচ্ছে কি 5 মাইল। এখানে ফ্রিকোয়েন্সি কি 16 মানে হোম থেকে ক্যাম্পাসে 10 মাইল দূরত্ব 16 জন স্টুডেন্টের আছে। সিমিলারলি 10 জন স্টুডেন্টের হোম থেকে ক্যাম্পাসের দূরত্ব 15 মাইল। তো এখানে যখন ডেটার পরিমাণ কম থাকে, যখন রেঞ্জ খুব কম থাকে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেটা বলে থাকি বা ইউজ করে থাকি। নেক্সট দেখব যে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি অথবা
group frequency distribution data. It can be used when range of values in the data set is very large. আগেরটা আনগ্রুপ, তখন কি ছিল না, যখন খুব কম সংখ্যক ডেটা, খুব রেঞ্জ যখন খুব কম থাকে সেই ক্ষেত্রে আমরা আনগ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেটা বলে থাকি, আর যখন রেঞ্জ খুব হাই থাকে তখন সেই ক্ষেত্রে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে থাকি। একটা এক্সাম্পল দেখো, যে এখানে এজেস স্টুডেন্ট ইন বিএসসি ক্লাস, তো 16 থেকে 20 এই বয়সে কজন স্টুডেন্ট রয়েছে? 5 জন। 21 থেকে 25 আছে 15 জন। 26 থেকে 30 আছে 25 জন। 31 থেকে 35 আছে 10 জন। 36 থেকে 40 আছে 5 জন। টোটাল স্টুডেন্ট সংখ্যা এখানে 60, কিন্তু তাদের দেখো এখানে 16 থেকে 40, এই রেঞ্জটা কিন্তু অনেকটাই বেশি। তো এইভাবে যদি গ্রুপ আকারে থাকে, এরকমভাবে গ্রুপ 16 থেকে 20, 20 থেকে 25 বা 20 থেকে 21 থেকে 25, এগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ফ্রিকোয়েন্সি, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডেটা। তো ডিস্ট্রিবিউশনের উপর, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের উপর আমরা একদম শেষ চ্যাপ্টারে আমরা অ্যাকচুয়ালি দেখ, কারণ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো অনেক লেন্দি হয়, তো আসার সম্ভাবনা খুব কম থাকে, তবুও আমরা প্রত্যেকটা জায়গায় একটু একটু করে টাচ করে যাব। এরপর আমরা নেক্সট 1 বাই 1 কোশ্চেনগুলো সলভ করব। তো দেখো কোশ্চেন 1, ফার্স্ট কোশ্চেন কি বলছি, এ ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স ডিলিং উইথ কালেকশন, অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ মাসেস অফ নিউমেরিক্যাল ডেটা ইজ কল্ড, ডেফিনেটলি আমরা ডেফিনেশন দেখেছি যে স্ট্যাটিস্টিক্স। সেকেন্ড কোশ্চেন দেখো, দ্য ওয়ার্ড স্ট্যাটিস্টিক্স হ্যাভ বিন derived from Latin word, কোনটা হবে না, ডেফিনেটলি স্ট্যাটাস। স্ট্যাটাস এই ল্যাটিন ওয়ার্ড থেকেই স্ট্যাটিস্টিক্স কথাটা এসছে। আবার আমরা দেখেছি স্ট্যাটাস মানে পলিটিক্যাল স্টেট। কোশ্চেন 3 দেখো, দ্য ওয়ার্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল আর derived from the Latin word status, ডেফিনেটলি মিনস, তাহলে স্ট্যাটাস মিনস কি না, অপশন দেখো, স্টেবল স্টেট, পলিটিক্যাল স্টেট, পাবলিক স্টেট, জিওগ্রাফিক স্টেট। ডেফিনেটলি অ্যান্সার হবে কি না, পলিটিক্যাল স্টেট। এগুলো আগের দিনের থিওরি থেকে আমরা অ্যান্সারগুলো বলতে পারছি। কোশ্চেন 4 দেখো, হু ইজ দ্য ফাউন্ডার অফ ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্স? ডেফিনেটলি কি বলেছিলাম না, কার্ল পিয়ারসন। কোশ্চেন 5, statistics is the branch of mathematics that deals with collection, organization, analysis and interpretation of numerical, কি হবে এখানে, numerical কি ভেরিয়েবলস, কনস্ট্যান্ট, ফাংশন না ডেটা? অবশ্যই কি হবে না, ডেটা, কারণ আমরা ডেফিনেশনই দেখেছি স্ট্যাটিস্টিক্সে নিউমেরিক্যাল ডেটা নিয়েই কাজ করা হয়, নিউমেরিক্যাল ভেরিয়েবল নয়, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট নয়, নিউমেরিক ফাংশন নয়, নিউমেরিক্যাল ডেটা। তো নেক্সট দেখো কোশ্চেন 6 কি বলছে, হু ইন্ট্রোডিউস দ্য ফার্স্ট বুক স্ট্যাটিস্টিক্স? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কি ইন ইটস টাইটেল কি, কন্ট্রিবিউশন টু ভাইটাল স্ট্যাটিস্টিক্স। আমরা দেখেছিলাম ফার্স্ট বুক অন স্ট্যাটিস্টিক্স, যার টাইটেল ছিল কন্ট্রিবিউশন টু ভাইটাল স্ট্যাটিস্টিক্স। কে লিখেছিলেন না, ফ্রান্সিস জিপি নেশন। নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ ইয়ার হিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স ক্যান বি সেড টু স্টার্ট অ্যারাউন্ড, মোটামুটি কত সালে স্ট্যাটিস্টিক্সের শুরু না, 1749 মোটামুটি। দ্য সার্ভে টেলস অ্যাবাউট কি, মেনসুরেশন, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স না ফাংশন? ডেফিনেটলি আমরা সার্ভে মানেই অ্যাকচুয়ালি কিন্তু স্ট্যাটিস্টিক্সের কথাই কিন্তু চলে আসে। দেখো নেক্সট কোশ্চেন 9 কি বলছে, ড্যাশ ডিলস উইথ কালেকশন, অর্গানাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডেটা। কোথায় হয়ে থাকে এই জিনিসগুলো, কোথায় ডিল করা হয়? ডেফিনেটলি স্ট্যাটিস্টিক্সেই এগুলোকে অ্যাকচুয়ালি কালেকশন, অর্গানাইজেশন, বলে বিভিন্ন রকম ডেফিনেশন হয়, অ্যানালিসিস করা হয় ডেটার, ইন্টারপ্রিটেশন, তারপর প্রেজেন্টেশন, এগুলো ডেফিনেশন বিভিন্নভাবে বিভিন্ন জন ডিফাইন করেছে। তো ডেটাগুলো মোটামুটি টার্মগুলো দেখে বোঝা যাচ্ছে
এই টার্মগুলো স্ট্যাটিস্টিক্সের সঙ্গেই যুক্ত। কোশ্চেন নাম্বার 10 কি বলছে, ইন ইন্ডাস্ট্রি স্ট্যাটিস্টিক্স ইজ অ্যাপ্লাই ইন দ্য ফলোয়িং এরিয়াস। হ্যাঁ, এটা একটা নতুন ব্যাপার রয়েছে যে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তারা কোন উদ্দেশ্যে স্ট্যাটিস্টিক্স ডেটাগুলোকে ইউজ করে থাকে, যে কি, যে প্ল্যান লেআউট, কোয়ালিটি কন্ট্রোলের জন্য, নাম্বার অফ ভেন্ডার্স বা ট্রান্সফার্স অফ ম্যানেজার্স। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইউজ করে থাকে তাদের এই কোয়ালিটিকে ভালো করার জন্য, এই কোয়ালিটি কন্ট্রোল করার জন্য, কোয়ালিটিকে বেটার করার জন্য ইন্ডাস্ট্রি স্ট্যাটিস্টিক্স তথ্য ব্যবহার করে থাকে। তো দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 11, দ্য ড্যাশ এম্পায়ার ওয়াজ দ্য ফার্স্ট গভর্নমেন্ট to gather extensive data about population, area, wealth of territories that they controlled। অর্থাৎ কোন রাজা সর্বপ্রথম ডেটা পপুলেশন থেকে কালেক্ট করেছিল, গ্যাদার করেছিল, এরিয়া থেকে কালেক্ট করেছিল এবং আঞ্চলিক যে সম্পদ সেখান থেকে কালেক্ট করেছিল। আমরা বলেছিলাম একদম প্রথম স্ট্যাটিস্টিক্সের যে এই কালেকশান, ইন্টারপ্রিটেশন, অ্যানালাইসিস সেটা কোন দেশে প্রথম হয়েছিল? প্রথম কিন্তু রোমান কান্ট্রিতেই কিন্তু হয়েছিল। তাই অ্যান্সার হবে রোমান। 12, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ওয়ার্ড স্ট্যাটিস্টিক্স ইউজড বাই জার্মান গডভিট অ্যাকেনওয়াল? কোন ইয়ার? না, 1749 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ইনি এই স্ট্যাটিস্টিক্স কথাটা ইউজ করেছিলেন। কোশ্চেন নাম্বার 13 দেখো, পড়লেই বুঝতে পারবে। ড্যাশ ইজ এ কালেকশন অফ ম্যাথমেটিক্যাল টেকনিক দ্যাট হেল্প টু অ্যানালাইজ দ্য প্রেজেন্ট ডেটা। তো ডেটাকে কালেক্ট করার যে টেকনিক সেটা কোথায়? কি স্ট্যাটিস্টিক্সের মধ্যেই কিন্তু এটা একটা পার্ট। ডেটাকে কালেক্ট করে তাকে অ্যানালাইজ করে তাকে প্রেজেন্ট করা, এই কনসেপ্টটা কিন্তু স্ট্যাটিস্টিক্সের মধ্যেই রয়েছে। তাই অ্যান্সার হবে স্ট্যাটিস্টিক্স। কোশ্চেন নাম্বার 14 দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু? দেখা যাক, তিনটে স্টেটমেন্ট এখানে রয়েছে। ফার্স্ট স্টেটমেন্ট কি? অল ভেরিয়েবলস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ কোয়ান্টিটেটিভ অর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস। এটা ঠিক না ভুল? ডেফিনেটলি এটা ট্রু। কারণ আমরা দেখেছি ডেফিনেশনে মোটামুটি জেনারেলি ভেরিয়েবলগুলোকে দুটো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। সেকেন্ড কি বলছে? ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস, হ্যাঁ, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস ক্যান বি কন্টিনিউয়াস ভেরিয়েবল। একদমই নয়, এটা ফলস। কারণ ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে নমিনাল আর অর্ডিনাল। অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ভেরিয়েবল হচ্ছে কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল ভেরিয়েবলের পার্ট, তাহলে এটা ফলস। 3 নম্বর কি? কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলস ক্যান বি ডিসক্রিট ভেরিয়েবল। একদম ঠিক, কারণ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলগুলোকে আমরা দুটো পার্টে ভাগ করি, একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল আর ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে এটাও তোমার ঠিক। তাহলে 1 আর 3, তাহলে এখানে অপশান দেখো, অপশান 5, 1 and 3। তো নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 15 কি বলছে? continuous variable has dash set of data, continuous variable has infinite set of data। সাধারণত আমরা ডিসক্রিট কেসে ফাইনাইট কনসেপ্টটা ইউজ করে থাকি আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইনফাইনাইট ইউজ করে থাকি। 16, which variable are countable in a finite amount of time? Definitely কি কোনটা হবে? ডিসক্রিট। ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম অর্থাৎ কাউন্ট করতে আমরা ফাইনাইট টাইম ইউজ করে থাকি, অর্থাৎ স্মল কাউন্টিং এর ক্ষেত্রে আমরা ডিসক্রিটকে ইউজ করে থাকি, আর ইনফাইনাইট কাউন্টিং এর ক্ষেত্রে, লার্জ কাউন্টিং এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা মেজারমেন্টের ক্ষেত্রে কন্টিনিউয়াস ভেরিয়েবল ইউজ করে থাকি। তাই মনে রাখবে ডিসক্রিট হচ্ছে ফাইনাইট ক্ষেত্রে ইউজ করা হয় আর
কন্টিনিউয়াস হচ্ছে ইনফাইনাইট ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো দেখো কোশ্চেন নাম্বার 17 কি বলছে, ড্যাশ ভেরিয়েবলস মেজার্ড উইথ এনাফ প্রিসিশন ক্যান অফেন বি কনসিডার্ড কন্টিনিউয়াস ফর প্র্যাকটিক্যাল পারপাস। অর্থাৎ কি বলছে না, কোন ভেরিয়েবলস প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে আমরা কনসিডার করি ব্যবহার করার জন্য। ডেফিনেটলি নমিনাল তো নয়, কারণ নমিনালকে আমরা প্র্যাকটিক্যাল পারপাসে খুবই কম ইউজ করে থাকি। নান অফ দ্য অ্যাবভ বাদ দাও, আইদার কন্টিনিউয়াস অর ডিসক্রিটের মধ্যে কোনো একটা হবে। তো কোনটা হওয়া উচিত? অবশ্যই ডিসক্রিট হওয়া উচিত, কারণ প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে আমরা কনসিডার করি হোল নাম্বার। ফর এক্সাম্পল, তুমি যদি কারোর ওয়েট মেজারমেন্ট করো, হয়তো দেখা গেল তার ওয়েট 70 কেজি 300 গ্রাম, কিন্তু আমরা তার ওয়েটকে অ্যাকচুয়ালি কনসিডার করি 70। একই রকমভাবে ডিস্টেন্সের ক্ষেত্রেও কোনো এ থেকে বির দূরত্ব যদি 10.3 কিলোমিটার হয়, তো আমরা অ্যাপ্রক্সিমেট 10 কিলোমিটারই বলে থাকি। অর্থাৎ প্র্যাকটিক্যাল পারপাসে মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কনসিডার করি কোন ধরনের ভেরিয়েবল? না, ডিসক্রিট ভেরিয়েবল। কোশ্চেন 18, মেজারমেন্ট অফ টাইম, ডিস্টেন্স, ওয়েট। তো টাইম, ডিস্টেন্স, ওয়েট আর এক্সাম্পল অফ অবশ্যই কন্টিনিউয়াস ভেরিয়েবল, কারণ কন্টিনিউয়াস ভেরিয়েবলের কাজ হচ্ছে মেজারমেন্ট করা, আর ডিসক্রিট ভেরিয়েবলের কাজ হচ্ছে কাউন্টিং করা। তো কন্টিনিউয়াস ভেরিয়েবলের মাধ্যমে আমরা এই মেজারমেন্টগুলো করে থাকি, যেমন টেম্পারেচার। আর একটা এক্সাম্পল, কোশ্চেন 19, দ্য হাইট অফ এলিমেন্ট। অবশ্যই হাইট এটা একটা এক্সাম্পল অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল, কারণ এখানে হাইট হোল নাম্বার হতে পারে, রেশনাল হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে পার্টিকুলার কেসে ইরেশনাল হতে পারে, অর্থাৎ রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। তো দেখো নেক্সট কোশ্চেন 20, দ্য স্টেটমেন্ট ওয়েট অফ এ কাউ ইজ অ্যান এক্সাম্পল অফ। ডেফিনেটলি ওয়েট কি কোন ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে বলা দরকার পড়ে না, কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে। সিমিলারলি দ্য ওয়েট অফ স্টুডেন্ট, ওয়েট কোন ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে? কন্টিনিউয়াসকে। 22, ড্যাশ ইজ নট এ কন্টিনিউয়াস ভেরিয়েবল। ফার্স্ট কি বলছে, আর ইউ এ গার্ল অর বয়? তাহলে কি অ্যান্সার আসবে? অবশ্যই অ্যান্সার আসবে একটা জেন্ডার। তো জেন্ডার কোন ক্যাটাগরিতে পড়ে? না, জেন্ডার নমিনাল ক্যাটাগরিতে পড়ে। তাহলে এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল নয়, এটা নমিনাল ভেরিয়েবল। ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের যে দুটো পার্ট, অর্ডিনাল আর নমিনাল। ওয়েট অফ এ গোট, অবশ্যই এর যে অ্যান্সার কি পাবে, তুমি একটা রিয়েল নাম্বার পাবে, এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস। মেজার দ্য হাইট অফ এ স্টুডেন্ট, ডেফিনেটলি এটাও একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল। টাইম টেকেন টু কমপ্লিট এ টাস্ক, এটাও তোমার কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে। তাহলে কোশ্চেন কি বলেছে, হুইচ ইজ নট এ কন্টিনিউয়াস ভেরিয়েবল, অর্থাৎ এই জায়গায় তাহলে আমরা অ্যান্সার করব 1 নম্বর। কোশ্চেন নাম্বার 23, আইডেন্টিফাই দ্য কন্টিনিউয়াস স্টেটমেন্ট বা কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে টস এ কয়েন টু গেট হেড, কি হবে? হেড পাওয়ার জন্য তুমি টস করছো, সেটা একবারও পেতে পারো, সেটা দুবারও পেতে পারো, 3বারও পেতে পারো, এরকম। অর্থাৎ যে অ্যান্সারটা আসবে সেটা একটা হোল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, একটা ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, আর ন্যাচারাল নাম্বার ডিসক্রিট ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে যে অ্যান্সার, এই স্টেটমেন্টটা যে ভেরিয়েবলের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে ডিসক্রিট। আর ইউ এ গার্ল অর বয়, আগের মতোই এটা নমিনাল, এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের নমিনাল ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে। ওয়েট, অবশ্যই এটা কন্টিনিউয়াস। নাম্বার অফ বাবলস ইন এ ফিশ ট্যাঙ্ক, অবশ্যই তুমি সেটা কাউন্ট করতে পারবে ফাইনাইটলি, এটা একটা হোল নাম্বার রিপ্রেজেন্ট করবে, ন্যাচারাল নাম্বার রিপ্রেজেন্ট করবে, তো এটা ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে আইডেন্টিফাই দ্য কন্টিনিউয়াস স্টেটমেন্ট, তাহলে অ্যান্সার কি হচ্ছে 3। 24 কি বলছে,
আর ইউ এ গার্ল অর বয় ইজ অ্যান এক্সাম্পল অফ, অবশ্যই আগের মতো নমিনাল ভেরিয়েবল, এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের পার্ট। দেখো কোশ্চেন নাম্বার 25, হোয়াট টাইপ অফ ভেরিয়েবল ইজ দিস, নাম্বার অফ বাবলস ইন এ ফিশ ট্যাঙ্ক। অবশ্যই তুমি এটা কাউন্টিং করতে পারবে ফাইনাইটলি, এবং সেক্ষেত্রে একটা ন্যাচারাল নাম্বার তোমার এসে অ্যান্সার আসবে, তো ডিসক্রিট ভেরিয়েবল। চলে আসো কোশ্চেন নাম্বার 26, আবার আগের মতোই দেখো, হাইট অফ অ্যানিমেলস ইন এ পার্ক কোন ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করছে। 27 দেখো, হাউ মেনি টাইমস উইল ইউ ব্রাশ ইউর টিথ। অবশ্যই তুমি দাঁত ব্রাশ কতবার করবে সেটা তুমি কাউন্টিং করতে পারো, একবার, দুবার, তিনবার, চারবার। এটা একটা হোল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, আর ন্যাচারাল নাম্বার ডিসক্রিট ভেরিয়েবলকেই রিপ্রেজেন্ট করে। 28 দেখো, কাউন্ট দ্য নাম্বার অফ স্টুডেন্ট। অবশ্যই এটাও তুমি অ্যান্সার কি পাবে, একটা ন্যাচারাল নাম্বার পাবে, আর ন্যাচারাল নাম্বার ডিসক্রিটকেই রিপ্রেজেন্ট করে। 29 দ্য লেন্থ অফ সামওয়ানস ফুট ইজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ তুমি যদি পায়ের সাইজ যদি মাপো, ডেফিনেটলি এটা ইন্টিজারও হতে পারে, আবার রেশনালও হতে পারে, তো এটা অবশ্যই এক্সাম্পল অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল। যদি বলতো জুতোর সাইজ, শু সাইজ, তখন ঠিক আছে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, তখন ওটা ইন্টিজার ডিসক্রিট হতো, কিন্তু পায়ের সাইজ, নট শু সাইজ, তাহলে ফুট সাইজ, তো ডেফিনেটলি এখানে এটা কন্টিনিউয়াস ভেরিয়েবলকেই রিপ্রেজেন্ট করবে। 29। তো দেখো কোশ্চেন নাম্বার 30 কি বলছে, হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ এ ডিসক্রিট ভেরিয়েবল। ওয়েট অফ অ্যানিমেল, এটা তুমি জানো কন্টিনিউয়াস। ডিস্টেন্স, এটা জানো তুমি কন্টিনিউয়াস। নাম্বার অফ হেডস বাই ফ্লিপিং এ কয়েন, অবশ্যই ডিসক্রিট। 10 বার, 12 বার, 14 বার কয়েন করার, টস করার পর বা ফ্লিপ করার পর তুমি হেড পেতে পারো। হাইট অবশ্যই কন্টিনিউয়াস, তাহলে কি হবে 3। চলে আসো নেক্সট কোশ্চেন 31, হোয়াট টাইপ অফ ভেরিয়েবলস ইজ গিভেন বিলো। ডিস্টেন্স, ট্রাভেল আর বলার দরকার নেই, কন্টিনিউয়াস। 32, এ ড্যাশ ভেরিয়েবল ইজ এ ভেরিয়েবল হুজ ভ্যালু ইজ অবটেন বাই মেজারিং। আমরা বলেছি মেজারমেন্টের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসকে ইউজ করে থাকি, আর কাউন্টিং এর ক্ষেত্রে, ফাইনাইট কাউন্টিং এর ক্ষেত্রে আমরা ডিসক্রিটকে ইউজ করে থাকি, তাই এখানে অপশন 2। 33, ফাইন্ড দ্য ডিসক্রিট ভেরিয়েবল। কি বলছে, নাম্বার অফ চকলেটস ইন এ বক্স, ডেফিনেটলি এটা ডিসক্রিট, কারণ অ্যান্সার কি আসবে, ন্যাচারাল নাম্বার একটা আসবে। টাইম টেকেন বাই এন অ্যাথলেট, ডেফিনেটলি টাইম রয়েছে, টাইম তো কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করে। হাইট, হাইট অবশ্যই কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করে। ওয়েট অবশ্যই কন্টিনিউয়াসকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে আমাদের ডিসক্রিট ভেরিয়েবল ফাইন্ড করতে হবে, তো অপশন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 34, দ্য স্টেটমেন্ট নাম্বার অফ হেডস when flipping a coin, আগের মতোই ডিসক্রিট। ড্যাশ ইজ নট এ ডিসক্রিট ভেরিয়েবল। এভারেজ মার্ক অফ এ স্টুডেন্ট, এটা কিন্তু একটা কনফিউশন করে। এভারেজ মার্ক অফ স্টুডেন্ট, এভারেজ আমরা যেমন 30%, 40%, 70%, অর্থাৎ এই ক্ষেত্রে কি হবে না, এটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে এভারেজ মার্ক। আর হোয়াট ইজ ইউর এজ, এটাও দেখো এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল পারপাসে কিন্তু আমরা মান্থ বা ডে গুলোকে উল্লেখ করি না বয়স বলার সময়, তখন কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পারপাসে একটা হোল নাম্বারে বলি 36 ইয়ার্স বা 30 ইয়ার্স, তো এটাও কি ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ন্যাচারাল নাম্বার মানে তুমি জানো ডিসক্রিট, ন্যাচারাল নাম্বার মানে তুমি জানো ডিসক্রিট। শু সাইজ যেটা বলছিলাম 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 6 নম্বর সাইজের জুতো লাগে, এটাও একটা ডিসক্রিট, ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। আর ওয়েট আগেই দেখেছি, ওয়েট অবশ্যই কন্টিনিউয়াস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। তো এখানে বলেছে যে হুইচ ইজ নট এ ডিসক্রিট ভেরিয়েবল, তো সহজেই সঙ্গে সঙ্গে তুমি এই 4 নম্বরকেই অ্যান্সার করতে পারতে, বাকিগুলো না দেখলেও হতো। 36 কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল। কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা আসবে দেখো, হাউ ওল্ড আর ইউ, আগের মতোই তোমার বয়স কত, তুমি ডেফিনেটলি তুমি বলো না যে 36 বছর 5 মাস 39 দিন, বলা হয় না, আমরা প্র্যাকটিক্যাল পারপাসে বা অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটাই দিয়ে থাকি, সেটাই কিন্তু এখানে সেইভাবে আমরা কিন্তু এখানে কাউন্ট করব। তো অবশ্যই এটা একটা ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করে অ্যান্সার, অর্থাৎ এটা ডিসক্রিট ভেরিয়েবল। 2 কি বলছে, নাম্বার অফ স্টুডেন্ট, ডেফিনেটলি এটা একটা কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কি হচ্ছে অ্যান্সার আসবে ডিসক্রিট। আর ওয়েট অফ এ নিউ বর্ন বেবি, ডেফিনেটলি 3 কেজি এর ক্ষেত্রে যাই হোক হিসেবে ওয়েট মেজারমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমরা কি করে থাকি, এটা কন্টিনিউয়াস ভেরিয়েবলসে রিপ্রেজেন্ট করে থাকি। কাউন্ট দ্য নাম্বার অফ চকলেটস ইন এ জার, ডেফিনেটলি এটা ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে আমাদের কি সার্চিং করতে বলেছিল, কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা, তো অপশন নাম্বার 3।
37 টাইম, আর বলার দরকার নেই, অবশ্যই টাইম টেকেন টু কমপ্লিট এ টাস্ক ইজ অ্যান এক্সাম্পল অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল। বাকিগুলো না দেখলো। দেখো কোশ্চেন নাম্বার 38 বলছে কি না ইজ নট এ কন্টিনিউয়াস ভেরিয়েবল, সার্চ করতে হবে কোন ভেরিয়েবলটা কন্টিনিউয়াস নয়। ডিস্টেন্স তো আমরা জানি এটা কন্টিনিউয়াস, হাইট জানি কন্টিনিউয়াস, লেন্থ জানি কন্টিনিউয়াস, নাম্বার অফ কার্স ইন হিস্ট্রি ডেফিনেটলি একটা হোল নাম্বার রিপ্রেজেন্ট করবে, তো এটা ডিসক্রিট। তো অ্যান্সার কোনটা আসবে? অ্যান্সার আসবে 4 নম্বর। 39 এক্সাম্পল অফ কন্টিনিউয়াস ভেরিয়েবল কোনটা? নাম্বার অফ বাবলস ইন এ ফিশ ট্যাঙ্ক, ডেফিনেটলি এটা কি ডিসক্রিট ভেরিয়েবল, কারণ অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে একটা ইন্টিজার। টাইম, টাইম মানে আমরা জানি এটা মেজারমেন্ট কেস, তো এটা কন্টিনিউয়াস ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। আবার আগের মতোই আর ইউ এ গার্ল আর বয়, এটা একটা জেন্ডারকে রিপ্রেজেন্ট করছে, তো জেন্ডার নমিনাল ভেরিয়েবলের ক্যাটাগরিতে পড়ছে। টস, দেখো এখানে টস এ কয়েন টু গেট এ হেড, ডেফিনেটলি এটা একটা হোল নাম্বার, অ্যান্সার হিসেবে আসবে, তো এটা ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে কোনটা? অবশ্যই তাহলে তোমার অ্যান্সার আসবে কি এই 2 নম্বরটা। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 40 সাইজ অফ শু আর হুইচ টাইপ অফ ভেরিয়েবল, যেটা বলেছিলাম সাইজ অফ শু কারণ 4 নম্বর জুতো লাগে, কারোর 5 নম্বর, এটা একটা ন্যাচারাল নাম্বার বা হোল নাম্বার এসে অ্যান্সার আসছে, তো এই ক্ষেত্রে ডিসক্রিট ভেরিয়েবলকেই রিপ্রেজেন্ট করবে। তারপর দেখো নাম্বার অফ পেশেন্ট, অবশ্যই এটাও একটা কি, এটা ইন্টিজার এসে অ্যান্সার ইন্টিজার আসবে। এখানে বলেছি যদি ট্রু হয় তাহলে 1-এ টিক মারো, আর যদি 0 হয় ফলস হয় তো 0-তে। ডেফিনেটলি এখানে একটা ডিসক্রিট ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করে, স্টেটমেন্টটা কি ট্রু, তাই অ্যান্সার কি আসবে 41-এর 1। একই রকম ভাবে দেখো এখানে দ্য সাইজ অফ শুজ ইন এ কন্টিনিউয়াস ভেরিয়েবল, ডেফিনেটলি নট, দ্য সাইজ অফ এ শুজ ইজ এ এক্সাম্পল অফ ডিসক্রিট ভেরিয়েবল। তাহলে এখানে বলেছে ট্রু হলে 1-এ আর ফলস হলে 0-তে, স্টেটমেন্টটা যেহেতু ফলস তাহলে আমরা এখানে ক্লিক করব কোথায় না এই 2 নম্বর অর্থাৎ 0-তে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 43 স্টেট হুইচ অফ দ্য ফলোইং ভেরিয়েবলস আর কি বলছে না কন্টিনিউয়াস অ্যান্ড হুইচ আর ডিসক্রিট। তো ডেইলি টেম্পারেচার অফ এ সিটি, অবশ্যই টেম্পারেচার ইজ অ্যান এক্সাম্পল অফ মেজারমেন্ট, তো মেজারমেন্ট কোন ক্যাটাগরিতে পড়ে? কন্টিনিউয়াস, তাই বলছে কি ডেইলি টেম্পারেচার অফ এ সিটি ইজ কন্টিনিউয়াস। এটা ট্রু না ফলস? অবশ্যই ট্রু, ট্রু হলে 1, ফলস হলে 0, তো এখানে কি হবে? অপশন নাম্বার 3। কোশ্চেন 44 স্টেট হুইচ অফ দ্য ফলোইং ভেরিয়েবলস আর কন্টিনিউয়াস অর ডিসক্রিট। স্টেটমেন্ট কি বলেছে? মার্কস স্কোর ইন এ টেক্সট ইজ ডিসক্রিট, অর্থাৎ টেক্সটে তোমার যে অবটেন মার্ক সেটা কি হবে? ডেফিনেটলি যখন অ্যাকচুয়ালি নিয়ম অনুযায়ী বলছি, বোর্ড বা কাউন্সিলের নিয়ম অনুযায়ী, যে তোমার যে ফাইনাল মানে তোমার কোনো পার্টিকুলার কোনো সাবজেক্টে তুমি কত পেলে সেটা অ্যান্সার, কিন্তু তোমার যেটা সেটা একটা হোল নাম্বার হয়, অর্থাৎ ফ্র্যাকশন নাম্বার দেওয়া হয় না, ভেতরে ফ্র্যাকশন নাম্বার থাকে, কিন্তু যেটা ফাইনাল যে স্কোরটা হয় পার্টিকুলার ওই সাবজেক্টে সেটা কিন্তু সবসময় আমাদের একটা হোল নাম্বারকেই রিপ্রেজেন্ট করাতে হয়, অর্থাৎ একটা ন্যাচারাল নাম্বার, কখনোই 30 পয়েন্ট হাফ বা এরকম নাম্বার থাকে না। তো সেই ক্ষেত্রে অবশ্যই মার্কস স্কোর ইন টেক্সট ইজ ডিসক্রিট, অবশ্যই ডিসক্রিট, তো এখানে ট্রু হলে 1, তো এখানে আমরা কি নেব 1 হিসেবে। 45 কি টাইম ইজ এ কন্টিনিউয়াস ভেরিয়েবল, হ্যাঁ অবশ্যই, তার মানে 1, তার মানে এখানে 1 মানে 1 নম্বরকে রিপ্রেজেন্ট করতে হবে। ডেইলি টেম্পারেচার এটা মেজারমেন্ট, কন্টিনিউয়াস ভেরিয়েবল, হ্যাঁ এটাও ঠিক, একটু আগে দেখেছিলাম, তাহলে 1 নম্বর। 1 নম্বর কোনটা? তাহলে এখানেও 1 নম্বর চলে আসছে। দেখো কোশ্চেন নাম্বার 47 a quantity which can vary from one individual to another is called a variable। অবশ্যই এটা অল্টারনেট ডেফিনেশন অফ ভেরিয়েবল আমরা দেখেছিলাম, যে কোয়ান্টিটি ম্যান টু ম্যান ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল চেঞ্জ হয়ে যায় সেই কোয়ান্টিটিগুলোকেই ভেরিয়েবল বলা হয়। তো এটা ট্রু স্টেটমেন্ট, তো ট্রু হলে 1, ফলস হলে 0-তে, অর্থাৎ এখানে অপশন 2। 48 দ্য ভেরিয়েবল নাম্বার অফ চিলড্রেন, ডেফিনেটলি নাম্বার অফ চিলড্রেন, অ্যান্সার কি আসবে? একটা ন্যাচারাল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে, তো এটা একটা ডিসক্রিট ভেরিয়েবলকেই রিপ্রেজেন্ট করে, এটা স্টেটমেন্ট ট্রু, তো অবশ্যই এখানে আমরা 1 নম্বরে ঠিক মারবো। দ্য এভারেজ ক্যান বি ফাউন্ড অনলি ইন ড্যাশ ভেরিয়েবল, অবশ্যই এখানে দেখো এভারেজ এটা একটা মেজারমেন্টের ব্যাপার, তো মেজারমেন্ট কোথায় করা হয়? তো আমরা স্ট্রিং কিন্তু এরকম ধরনের কোনো ভেরিয়েবল কিন্তু এখানে পাইনি, এটা একটা আনওয়ান্টেড একটা টার্ম। কোয়ালিটেটিভ এটা তো ক্যাটাগরিক্যাল, এখানে কোনো নাম্বারের কোনো ব্যাপার নেই, মেজারিং বা কাউন্টিং এর ব্যাপার নেই। কোয়ান্টিটেটিভ যেটা আমরা দেখেছিলাম নিউমেরিক ভেরিয়েবল, যেখানে মেজারমেন্ট বা কাউন্টিং এর ব্যাপার থাকে। তো এভারেজ ওয়ান টাইপ অফ মেজারমেন্ট কোয়ান্টিটি, তো অবশ্যই এটা কোয়ান্টিটিভ
ভেরিয়েবলকেই রিপ্রেজেন্ট করবে। হুইচ কোশ্চেন ক্যান বি অ্যান্সার্ড বাই রাইটিং এ নিউমেরাল, অর্থাৎ নিউমেরাল মানে কি, নিউমেরাল মানে হচ্ছে নাম্বার, অর্থাৎ তোমাকে এখানে 4খানা কোশ্চেন করা হয়েছে, কোন কোশ্চেনের অ্যান্সার তুমি অ্যাজ এ নাম্বার পাবে, নাম্বার হিসেবে তুমি অ্যান্সার পাবে। দেখা যাক হোয়াট ইজ ইউর এজ, অবশ্যই তুমি এখানে যখন তোমার কাউকে বলা তোমার বয়স কত, তুমি তখন একটা নাম্বার দিয়ে অ্যান্সার করো, অবশ্যই এটা একটা নিউমেরাল এর একটা এক্সাম্পল দেখলাম। দেখা যাক বাকিগুলো, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, ডেফিনেটলি বুঝতে পারছো এটা নমিনাল, বাই নেম দিয়ে তোমার অ্যান্সার আসবে, এখানে অ্যালফাবেট থাকছে। হোয়াট ইজ ইউর এডুকেশন, এখানেও তোমার যে অ্যান্সার আসবে সেটা অ্যালফাবেট রিলেটেড, অ্যালফাবেট থাকবে এর মধ্যে। হোয়াট ইজ ইউর অ্যাম্বিশন, ডেফিনেটলি এখানেও যে অ্যান্সার আসবে সেখানে কোনো নাম্বার পাবে না, সেখানে অ্যালফাবেট যুক্ত করেই তুমি তোমার অ্যান্সার দেবে, অর্থাৎ তাহলে এখানে 1 নম্বরটাই এখানে অ্যান্সার আসছে। তো দেখো কোশ্চেন নাম্বার 51 কি বলছে, দ্য স্ট্যাটিস্টিক্যাল ডেটা আর অফ 2 টাইপ। কোনগুলো সেই টাইপ, অবশ্যই আমরা দেখেছি আজকে শুরুতে, প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা যেগুলো প্রাইমারি সোর্স থেকে পাওয়া যায়, সেকেন্ডারি ডেটা যেগুলো সেকেন্ডারি সোর্স থেকে পাওয়া যায়। প্রাইমারি ডেটা হচ্ছে ফার্স্ট যে ইনফরমেশন, ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, আর সেকেন্ডারি ডেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। কোশ্চেন 52, in order to draw meaningful inference from any data we need to dash the data systematically, অর্থাৎ কোনো ডেটা গ্রুপ থেকে আমরা যদি কোনো মিনিংফুল যদি তথ্য জানতে চাই, তাহলে আমরা সেই ডেটাগুলোকে কিরম ধরনের হওয়া উচিত, র ডেটা না, র ডেটা থেকে আমরা কোনো মিনিংফুল অর্থ পাই না, ডেটাকে অবশ্যই কী হতে হবে, অর্গানাইজড হতে হবে, এটাকে অবশ্যই এখানে সেভাবে সাজাতে হবে যার ফলে আমরা একটা মিনিংফুল একটা ভ্যালু পেতে পারি, তাই এটা হবে অর্গানাইজড। কোশ্চেন 53, ইনফরমেশন প্রেজেন্টেড থ্রু এ নাম্বার ইজ কল্ড, অর্থাৎ যে সমস্ত ইনফরমেশন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তাদের এখানে অ্যান্সার অনুযায়ী বুঝতে পারছো নিউমেরাল বলা হয়, তাদের নিউমেরিক্যাল বলা হয়, নিউমেরিক্যাল ডাটা বলা হয়। কোশ্চেন নাম্বার 54, fill in the blank কি, data which have not been arranged in a systematic order, অর্থাৎ সিস্টেমেটিক অর্ডারে যখন ডেটা, অর্থাৎ র ডেটাকে বলা হচ্ছে, অর্থাৎ ইনিশিয়াল স্টেজে আমরা যে ডেটাগুলোকে পাই সেই ডেটাগুলো তো সিস্টেমেটিক থাকে না, তো সেই ডেটাকে কি বলা হয়, দেখো অপশান এখানে, অবশ্যই এটা কি হবে, আনগ্রুপ ডেটা বা র ডেটা বা প্রাইমারি ইনফরমেশন বা প্রাইমারি সোর্স, প্রাইমারি অর্থাৎ একদম ইনিশিয়ালি যে ভ্যালুগুলো পায়। তো গ্রুপ ডেটা তো কি হয়, আমরা র ডেটা পাওয়ার পর সেগুলোকে আমরা যখন ইনক্রিজিং বা ডিক্রিজিং বা আরও অন্যভাবে যখন আমরা তাকে সাজাই তখন ওটাকে গ্রুপ ডেটা বলা হয়। আদারওয়াইজ ইনিশিয়ালি যে ভ্যালুগুলো পাওয়া যায় সেগুলো আনগ্রুপ ডেটাকেই রিপ্রেজেন্ট করে। দেখা যাক নেক্সট কোশ্চেন 55, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট, অর্থাৎ এখানে কিছু স্টেটমেন্ট রং আছে, কিছু স্টেটমেন্ট ট্রু আছে, তো আমাকে এই রংটাকে খুঁজতে হবে। দেখা যাক ফার্স্ট স্টেটমেন্ট কি বলছে, স্ট্যাটিস্টিক্স ইজ লায়েবল টু বি মিসইউজড, অবশ্যই স্ট্যাটিস্টিক্স অপব্যবহারের জন্য কি স্ট্যাটিস্টিক্স দায়ী, অবশ্যই যদি তুমি স্ট্যাটিস্টিক্সের থ্রু দিয়ে ভুল তথ্য দাও তাহলে ডেফিনেটলি তুমি ভুল রেজাল্ট পাবে, ঠিক তথ্য দিলে ঠিক পাওয়ার সম্ভাবনা বেশি, তো সেই দিক থেকে স্ট্যাটিস্টিক্স অবশ্যই তাকে দায় নিতে হবে, তার কি এই মিসইউজ হওয়ার জন্য তাকে দায় নিতে হবে, কারণ এই ডেটাকে তুমি কীভাবে অ্যানালিসিস করছো তার উপরে তো অনেকটা ডিপেন্ড করে। তো অবশ্যই স্টেটমেন্ট ঠিক, স্ট্যাটিস্টিক্স ইজ লায়েবল টু বি মিসইউজড, অপব্যবহারের জন্য স্ট্যাটিস্টিক্সকে অবশ্যই দায়ী করতে হবে। 2 নম্বর অপশান কি বলছে, তাহলে এটা আমার ট্রু স্টেটমেন্ট। 2 নম্বর আমাদের রং স্টেটমেন্ট চাই, দ্য ডেটা কালেক্টেড বাই দ্য ইনভেস্টিগেটর টু বি ইউজড বাই হিমসেলফ আর কল প্রাইমারি ডেটা, অবশ্যই ইনভেস্টিগেট, মনে করো পুলিশ যখন ইনভেস্টিগেট করতে যায় তখন সেখান থেকে যে ডেটাগুলোকে কালেক্ট করে সেই ডেটাগুলোকে আমরা কি বলি, ফার্স্ট টাইম ইনফরমেশন, তো সেগুলো প্রাইমারি ডেটা। তারপর থানায় এসে সেই ডেটাগুলোকে অ্যারেঞ্জ করা হয় অর্থাৎ গ্রুপ করা হয়, অর্থাৎ সেটা হয়ে যায় সেকেন্ডারি ডেটা। তাহলে অবশ্যই তুমি যদি এভাবে বোঝো এটাও ওয়ান টাইপ অফ ট্রু স্টেটমেন্ট। 3 নম্বর কি বলছে, স্ট্যাটিস্টিক্যাল লস আর এক্স্যাক্ট, এটা ঠিক কি ভুল, অবশ্যই এটা রং স্টেটমেন্ট, কারণ আমরা শুরুতেই বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল লগুলো টোটালি কিন্তু বেসড অন প্রবাবিলিটি থিওরি, যেহেতু প্রবাবিলিটি থিওরি তোমার অ্যাকুরেট রেজাল্ট দেয় না,
তাই আমরা স্ট্যাটিস্টিক্যাল লগুলোও কিন্তু কখনোই এক্স্যাক্ট হতে পারে না। তাহলে এটাই হচ্ছে আমাদের সার্চিং অ্যান্সার, যে কোনটা কারেক্ট নয়, তো এটাই কারেক্ট নয়। চলে আসো কোশ্চেন নাম্বার 56। কি বলছে, যে প্রাইমারি ডেটা ইন স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ডেটা কালেক্টেড ফ্রম। অবশ্যই প্রাইমারি ডেটা স্ট্যাটিস্টিক্সে কালেক্ট করা হয় কি প্রাইমারি সোর্স থেকে, আর সেকেন্ডারি ডেটা কালেক্ট করা হয় সেকেন্ডারি সোর্স থেকে। প্রাইমারি ডেটা মানে ফার্স্ট টাইম ইনফরমেশন বা র ডেটাও বলা হয়। 57 কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডেটা কালেকশন মেথড। কোনটা ডেটা কালেকশন মেথড নয়? সেন্সাস, অবশ্যই সেন্সাস এটা ডেটা কালেকশন মেথড। পপুলেশন, অবশ্যই পপুলেশন, অর্থাৎ আমরা পপুলেশন থেকে ডেটা কালেক্ট করে থাকি বিভিন্নভাবে। বিজনেস স্ট্র্যাটেজি, এটাও ওয়ান টাইপ অফ ডেটা কালেকশন মেথড। টমেটো, তো এটা আবার কি? অবশ্যই এটা একটা আনওয়ান্টেড টার্ম, এটা এক ধরনের ভেজিটেবলস। তো এখানে ভেজিটেবল বা এটা বুঝতেই পারছো যে এটাই হওয়া উচিত অ্যাকচুয়ালি অ্যান্সার, কারণ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট, অর্থাৎ এটাই রং এখানে অপশন। কোশ্চেন নাম্বার 58, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডেটা কালেকশন মেথড। ডেটা কালেকশন মেথড কোনটা, এটা মাথায় রাখবে, যে কোনো ডেটা নয়, স্ট্যাটিস্টিক্যাল ডেটার কথা বলা হচ্ছে এখানে। ডেটা কালেক্ট করলে সেটাকে সেখান থেকে একটা মিনিংফুল তথ্য পাওয়ার জন্যই আমরা ডেটাকে কালেক্ট করি, তাকে অ্যানালিসিস করি, তা ইন্টারপ্রিটেশন করি, তাকে রিপ্রেজেন্ট করি, এই ধরনের কনসেপ্ট যেন থাকে। তাহলে এখানে কোশ্চেন কি বলেছে, হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্পেন্ড ওয়াচিং টিভি ইচ ওয়ার্ক। এখান থেকে কোশ্চেন বোঝা যাচ্ছে এটা একটা এমনি একটা নর্মাল একটা কোশ্চেন জাস্ট। 2 নম্বর দেখো, হাউ মেনি বুকস ডাস আওয়ার ক্লাস চেক আউট অফ লাইব্রেরি ইচ উইক। যদি ভালো করে কোশ্চেনটা পড়ো, লাইব্রেরিতে কি করা হয়, যখন কোনো বই আসে তখন লাইব্রেরিয়ান সেই বইগুলোকে কিন্তু তাকে তার ক্লাসিফাই অনুযায়ী তাকে নাম্বারিং করে, এবং সেই নাম্বার অনুযায়ী বইগুলোকে শর্টিং করে, এবং যখন সে বইগুলোকে বাইরে দেয় তখন কিন্তু সেই নাম্বার অনুযায়ী কিন্তু সে বইগুলোকে করে। অর্থাৎ এখানে কিন্তু অনেকটা অ্যানালিটিক্যাল কাজ রয়েছে, কত নম্বর বই যাচ্ছে, কত নম্বর বই আসছে, অর্থাৎ এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্সটা তোমায় কিন্তু ঠিকঠাক রাখতে হবে। তো এখানে একটা স্ট্যাটিস্টিক্যালের একটা কনসেপ্ট কিন্তু আমরা পাচ্ছি। দেখা যাক, হাউ মেনি পিসেস অফ ক্যান্ডি আর ইন এ ব্যাগ। এটা নর্মাল একটা কোশ্চেন, যে তোমার ব্যাগে কতগুলো ক্যান্ডি রয়েছে। তো এটা কিন্তু এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা কালেক্ট করার কোনো মেথড এখান থেকে বোঝা যাচ্ছে না। হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্লেভার অফ আইসক্রিম, এটাও বুঝতে পারছো এখান থেকে স্ট্যাটিস্টিক্সের কোনো কনসেপ্ট নেই। এখান থেকে ডেটা পাওয়ার পর সেই ডেটাকে তুমি স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে সাজানোর ব্যাপার নেই। একমাত্র অপশন নাম্বার 2 দেখলাম ইজ অ্যান এক্সাম্পল অফ কালেকশন মেথড, বাকিগুলো কিন্তু সব। তো দেখো নেক্সট কোশ্চেন 59, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্ট স্ট্যাটিস্টিক্যাল ডেটা। আগের মতোই মনে রাখবে সেই সমস্ত ডেটাগুলোকে যার মধ্যে একটা অ্যানালিটিক্যাল কনসেপ্ট থাকবে। কি বলছে, দ্য নেম অফ অল ওনার্স অফ শপস লোকেটেড ইন এ শপিং কমপ্লেক্স। এটা একটা জাস্ট একটা নমিনাল একটা সামান্য ব্যাপার, যে জাস্ট নামগুলোকে কালেক্ট করো, এখান থেকে কোনো স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট পাওয়া যাচ্ছে না। এ লিস্ট গিভিং দ্য নেম অফ অল স্টেট অফ ইন্ডিয়া, একই রকমভাবে কিছু নামকে কালেক্ট করতে বলছে। 3 নম্বর, এ লিস্ট অফ অল ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যান্ড দেয়ার রেসপেক্টিভ ক্যাপিটাল সিটিজ কালেক্ট করা হলো, এখানেও জাস্ট কিছু কালেকশন বোঝানো হচ্ছে। 4 নম্বর কি বলছে, দ্য ভলিউম অফ এ রেনফল ইন এ সার্টেন জিওগ্রাফিক্যাল এরিয়া রেকর্ডেড এভরি মান্থ ফর 24 কনজিকিউটিভ মান্থস। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট কিন্তু আমরা পাচ্ছি, অর্থাৎ 24 কনজিকিউটিভ মান্থ মানে টানা 2 বছর ধরে কোনো একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এরিয়ায় আমরা তার রেনফল তার ভলিউম কাউন্ট করবো। ডেফিনেটলি এখান থেকে তুমি যে মিনিংফুল যে ডেটাটা বা স্ট্যাটিস্টিক্স যেটা উঠে আসবে, যে কিভাবে সেটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, বা কিভাবে তার গ্রোথটা, এখানে আমরা কিন্তু পরিষ্কার এখানে পাবো এই ডেটাগুলোকে কালেক্ট করার পর। তো এখানে একটা এই কনসেপ্টটা আমাদের এখানে আসছে। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 60, দ্য পপুলেশন ফিগার
are given for each state of India, then the data can be classified as, तो quantitative আর chronological আর geographical। তাহলে এখানে কি বলছে, দ্য পপুলেশন অফ ফিগার, ডেফিনেটলি এটা একটা কি আসবে, এটা একটা নাম্বার একটা উঠে আসবে এখানে অ্যান্সার হিসেবে। তো আমরা নাম্বার বা কাউন্টিং বা মেজারমেন্ট এটা কোথায় করে থাকি, এটা কোয়ান্টিটেটিভে করে থাকি। আর এটা জানি আমরা কোয়ালিটেটিভ, এগুলো ক্যাটাগরিক্যাল, নমিনাল আর অর্ডিনাল। আচ্ছা, একটু খেয়াল রাখতে হবে এখানে যে দুটো টার্ম রয়েছে এগুলো অ্যাকচুয়ালি নতুন অ্যাড হয়েছে পরবর্তী ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ডেটা টাইপ আমরা দুভাগই দেখেছিলাম, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ, কিন্তু আরও দু ধরনের পরে অ্যাড হয়েছে, ক্রোনোলজিক্যাল আর জিওগ্রাফিক্যাল। ক্রোনোলজিক্যালটা কি, ক্রোনোলজিক্যাল বলা হয় সেই সমস্ত ডেটা যেগুলো হচ্ছে টাইম বেসড। ধরো আমার একটা শিডিউল তৈরি করব, ধরো আমি ভোর 6টার সময় ঘুম থেকে উঠব, তাহলে 6 AM। তারপর বললাম কি না, আমি 6টা ওঠার পর 6টা থেকে 6:05 মধ্যে আমি কি আমার মুখ ফুক ধুবো। তারপর 6:05 থেকে মনে করো 6:30, এই 25 মিনিট আমি কিছু ব্যায়াম করব। তারপর 6:30 থেকে মনে করো 6:45 মধ্যে আমি ব্রেকফাস্ট সারবো। এই যে তুমি এই যে টাইম অনুযায়ী পুরো দিনটাকে তুমি যে ভাগ করছো, এই ডেটা, এই ধরনের ডেটাগুলোকেই বলা হয় অ্যাকচুয়ালি ক্রোনোলজিক্যাল ডেটা। অর্থাৎ সেটা ডে ওয়াইজ হতে পারে, সেটা উইক ওয়াইজ হতে পারে, মান্থলি ওয়াইজ হতে পারে, বা ইয়ারলি ওয়াইজও হতে পারে। আর জিওগ্রাফিক্যাল মানে কি না, জিওগ্রাফিক্যাল ডেটাগুলোকে বলতে আমরা কোনো নির্দিষ্ট লোকেশনের বা কোনো নির্দিষ্ট রিজিয়নের যে জিওগ্রাফিক্যাল যে ডেটাগুলোকে যে কালেক্ট করা হয় সেই ডেটাগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি জিওগ্রাফিক্যাল ডেটা। তাই অ্যাকচুয়ালি আমরা ডেটাকে 4 ভাগে ভাগ করে থাকি। আর মেইনলি সাধারণত আমরা কার্যকারিতার দিক থেকে, আমরা ম্যাথমেটিক্যাল দিক থেকে এই কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভকে বলে এসেছি। তা কোশ্চেন 61 কি, ডেটা অ্যাভেলেবেল ইন অর্গানাইজড ফর্ম ইজ কল্ড। অর্থাৎ যখন ডেটাকে তুমি আনঅর্গানাইজড ফর্মে পাবে তখন সেই ডেটাগুলোকে কি বলা হয়, অবশ্যই র ডেটা, যেগুলোকে আমরা ফার্স্ট ইনফরমেশন ডেটাগুলো বলে থাকি। 62 কি, chronological classification is not a type of data classification। অবশ্যই একটা আগে আমরা দেখলাম যে আমরা যদি ওভারঅল যদি ডেটাকে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে আমরা 4 ধরনের ডেটা পাই। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, যেখানে নিউমেরিক্যাল, কোয়ালিটেটিভ যেখানে ক্যাটাগরিক্যাল, ক্রোনোলজিক্যাল যেটা টাইম বেস, আর জিওগ্রাফিক্যাল যেটা লোকেশন বেস। অবশ্যই তাহলে ক্রোনোলজিক্যাল ইজ অ্যান এক্সাম্পল অফ কি ডেটা ক্লাসিফিকেশন। তাই এখানে অবশ্যই তুমি এখানে টিক মারবে ট্রু অপশানে। তো দেখো কোশ্চেন নাম্বার 63, ডেটা ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ প্রাইমারি, সেকেন্ডারি, বোথ। অবশ্যই ডেটাকে আমরা ইনিশিয়ালি দেখেছি দু ধরনের ভাগ করা হয়, প্রাইমারি আর সেকেন্ডারি। 64, সেকেন্ডারি ডেটা ইন স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ডেটা কালেক্টেড ফ্রম, অবশ্যই সেকেন্ডারি সোর্স। প্রাইমারি সোর্স হচ্ছে প্রাইমারি ডেটা, আর সেকেন্ডারি ডেটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। কোশ্চেন 65, data classification is the process of organizing data into categories for its কি হওয়া উচিত, অবশ্যই ডিভিশন। তাহলে ডিভিশন অনুযায়ী ডেটাকে আমরা ক্লাসিফাই করে থাকি। 66, which of the following is or are not the method of classification of primary data। তাহলে দেখো অবজারভেশন মেথড, ডেফিনেটলি এটা প্রাইমারি ডেটা কালেক্ট করার একটা ভালো টুল। তো এটা হবে ইন্টারভিউ মেথড, অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে আমরা প্রাইমারি ডেটাকে কালেক্ট করি। অবশ্যই কোশ্চেনিং মেথড, এর মাধ্যমে আমরা প্রাইমারি ডেটাকে কালেক্ট করি। এই অল্টারনেটিভ মেথড, এটা কোনো ধরনের প্রাইমারি ডেটা কালেক্ট করার কনসেপ্ট এখানে আসছে না। তাই অবজারভেশন বাই ইন্টারভিউ বাই কোশ্চেনিংয়ের মাধ্যমে আমরা প্রাইমারি ডেটাকে কালেক্ট করে থাকি। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, তাহলে অপশন হবে কি 4 নম্বর। লাস্ট কোশ্চেন, কোশ্চেন 67, which of the following method comes first in collecting primary and secondary data। অর্থাৎ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ডেটা কালেক্ট করার প্রথম স্টেপ কি হওয়া উচিত বা প্রথম মেথড কি হওয়া উচিত, কি কোশ্চেনিং মেথড, প্যানেল মেথড, অবজারভেশন মেথড না ইন্টারভিউ মেথড? ডেফিনেটলি হওয়া উচিত অবজারভেশন মেথড। কারণ আমরা ইন্টারভিউ বা কোশ্চেন করার আগে বা প্যানেল করার আগেও কিন্তু আমরা দূর থেকে দেখেও কিন্তু কোনো ডেটা কিন্তু কালেক্ট করতে পারি। অবজার্ভ
অবশ্যই এখানে ফার্স্ট মেথড হওয়া উচিত প্রাইমারি বা সেকেন্ডারি ডেটা কালেক্ট করার ক্ষেত্রে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।